প্রতিবেশীর সঙ্গে বিদ্বেষ কারোর জন্যই ভালো হবে না, সীমান্ত ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান। দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব। জুলাই গণহত্যায় জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। রাজউক পূর্বাচলে প্লট দুর্নীতির দায়ে হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে 6 মামলা। দুদিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অনশন তুলে নিল জগন্নাথ শিক্ষার্থীরা। চাকরি ফিরে পাওয়ার দাবিতে ফের আন্দোলনে ট্রেনি সাব ইন্সপেক্টররা। এবং 123 শহরকে পেছনে ফেলে আজও বায়ু দূষণের শীর্ষে ঢাকা। সূক্ষ্ম বস্তুকণা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, সবুজায়ন ও জলাশয় বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারোর জন্যই ভালো হবে না বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজেদের স্বার্থেই একে অন্যের মধ্যে বোঝাপড়া জরুরি, তবে রাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে নির্বাচিত সরকার প্রয়োজন। এদিকে সীমান্ত ইস্যুতে প্রণয় ভার্মাকে ডাকার একদিন পরে দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করা হয়েছে। আরো জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারতীয় সেনা দিবসের আগে সংবাদ সম্মেলন করেন বাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশের নানা ইস্যু। তিনি বলেন, প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কখনোই পরস্পরের মধ্যে ভালো ফল বয়ে আনবে না। বাংলাদেশ ভারতের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই, তবে রাষ্ট্রীয় সম্পর্কে আলোচনার জন্য বাংলাদেশে নির্বাচিত সরকার দরকার। সম্প্রতি বাংলাদেশ সেনাপ্রধানের দেয়া বক্তব্য উল্লেখ করে উপেন্দ্র দ্বিবেদী বলেন, ঢাকা দিল্লি সম্পর্ক পরস্পরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে। কৌশলগত কারণে দেশ দুটির মধ্যে বোঝাপড়া থাকা উচিত। এদিকে সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। এমন তথ্য জানিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ভারত থেকে সুবিধা পেতেই সীমান্তের নো ম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া দেওয়ার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এতে সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে। আর দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জানান, আওয়ামী লীগ প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংসের পাশাপাশি ভোটাধিকার হরণ করেছে। আরো জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ আমলের দুঃশাসন তুলে ধরে তিনি বলেন, তখন এই দেশ গুম খুনের স্বর্গরাজ্যে পরিণত হয়। তার সুচিকিৎসার ব্যবস্থা করা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু এমন এক দানবী রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, মানে মৃত্যু, হত্যা, রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন। ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না, তাই আমি যা করব, যা বলবো সেটাই সব শেষ কথা। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এখনো ফেসিবাদের প্রবল প্রতাপ অব্যাহত আছে উল্লেখ করে রিজভী বলেন, এদের অপসারণে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না। সীমান্তে কাঁটাতারের বেড়া ইস্যুতেও কথা বলেন তিনি। কোন ধরনের আলাপ আলোচনা ছাড়া কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন। যে এদের যে দেশপ্রেম কত তীব্র, কত গভীর, দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি, তারা চিন্তায় আনেনি। ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলেই তো আমাদের পারপাস হয়ে যাবে। এদিকে মিরপুরের রূপনগর আরামবাগ এলাকায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জানান, গত 16 বছর তার দলের নেতাকর্মীরা ব্যাপক মামলা হামলার শিকার হয়েছেন। গত 15 বছর ধরে তারা যে ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায় এবং তারা বাংলাদেশে একটি জনগণের সরকার নির্বাচিত করতে চায়। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। তারেক রহমানের রাজনীতি দেশ ও দশের জন্য এমন মন্তব্য করে আমিনুল হক বলেন, আওয়ামী লীগ বাকশাল কায়েম করে উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি
প্রতিষ্ঠানকে কিন্তু এই স্বৈরাচার সরকার ধ্বংস করে দিয়ে গেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রবাসীদের সুবিধায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। দেশটিতে কাজে যোগদানের তারিখ অতিক্রম করা 18,000 বাংলাদেশিকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আর মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সমন্বয়ে যৌথ কারিগরি টিম প্রবাসীদের জন্য কাজ করছে। জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে গণহত্যা এবং তার আগের গুমের ঘটনায় পাওয়া তথ্য প্রমাণ সহ ডিজিটাল ডকুমেন্টের সত্যতা যাচাইয়ে সিআইডির মাধ্যমে ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে অন্তর্বর্তী সরকারকে বৈধ উল্লেখ করে এ সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন ইমান আসাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা বিভিন্ন ডিজিটাল এভিডেন্সের শুদ্ধতা যাচাইয়ে সিআইডিকে দায়িত্ব দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন করেন প্রসিকিউশন। এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিভিন্ন ব্যক্তিদের শুধু কল রেকর্ড না, বিভিন্ন ফুটেজ, ডিজিটাল এভিডেন্স। শুধু কল রেকর্ড বললে কিন্তু একটা ভুল মেসেজ যাবে। শুধু ফুটেজ, কল রেকর্ড, মেসেজ এবং আদার ইলেকট্রনিক এভিডেন্স, এগুলো সবই আমরা যাচাই বাছাইয়ের জন্য চেয়েছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের তথ্য প্রমাণ সরবরাহে সরকারের কোনো সংস্থা অসহযোগিতা করছে কিনা এমন প্রশ্নের জবাব এখনই দিতে রাজি হননি তাজুল ইসলাম। সরকারের কোনো সংস্থার ব্যাপারে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা দিচ্ছি না, কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা, এটা এখন পর্যন্ত মনে করছি না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের পরিবার 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। অভিযোগ হয়ে গেছে, এটা তো বলতেই পারেন, কারণ যখনই আমাদেরকে মৌখিকভাবে এসে ওনারা জানাবেন, দ্যাট ইজ এনাফ। এদিকে অন্তর্বর্তী সরকারকে বৈধ উল্লেখ করে এই সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার যে শপথ নিয়েছে তা বৈধ, আর দেশের জনগণও এই সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। কাজে এই নিয়ে বিতর্ক থাকতে পারে না। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং 2 মেয়ে আজমিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ কয়েকজনের বিরুদ্ধে আরও 3টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চিঠির মাধ্যমে দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরই সচিবালয়ের সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা। তবে আগামীকাল সকাল 8টা থেকে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে বলেও জানান তারা। আমাদের কাছে একটি চিঠি এসে পৌঁছেছে, যে চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে। আগামী যে বুধবারে মিটিং হওয়ার কথা আছে, আলোচনা হওয়ার কথা আছে, আলোচনার আগ পর্যন্ত আমাদের শাটডাউন কার্যক্রম চলবে, ক্যাম্পাস শাটডাউন। যে চিঠি এবং পরে 2টো পয়েন্ট অ্যাড করে যে সংশোধন হয়েছে, এটা পুরোটাই আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের ফসল। আমি যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলনে আছে, আমি তাদেরকে আন্তরিক এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এদিকে চাকরিতে পুনর্বহাল দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া সাব ইন্সপেক্টররা। দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনকারীরা বলেন, তাদের বিরুদ্ধে আনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সঠিক নয়। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গেল বছরের নভেম্বরে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম এসআই ক্যাডেট ব্যাচের 321 প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। নাস্তা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। চাকরি ফেরত পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষানবিশ উপপরিদর্শকরা। গেল 6 জানুয়ারি অবস্থান নেন সচিবালয়ের সামনে। স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে তখন কর্মসূচি স্থগিত করেন তারা। বেঁধে দেওয়া সময়ে কোনো অগ্রগতি না হওয়ায় সোমবার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন অব্যাহতি পাওয়া এসআইরা। সিনিয়র সচিব স্যারের আশ্বাসে এক বুক আশা নিয়ে আমরা বাসায় ফিরে গিয়েছিলাম যে নিশ্চয়ই আমাদের বিষয়ে কোনো পজিটিভ সিদ্ধান্ত আসবে। সেই অপেক্ষাতে আমরা টানা 6 দিন অপেক্ষা করেছি, কিন্তু আপনারা জেনে থাকবেন আসলে আমাদেরকে নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত এখনো পাইনি। তো এখন পর্যন্ত আমরা প্রত্যক্ষ কোনো কার্যক্রম দেখতে পাইনি, বিধে আজকে আমরা আবার পুনরায় এখানে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীরা বলেন তারা বৈষম্যের শিকার। গতকাল আপনারা জানেন যে 12 তারিখ শেষ হয়েছে, কিন্তু আমরা কোনো ফলাফল আশানুরূপ কোনো ফলাফল পাইনি। তাই আজকে 13 তারিখ আমরা আবার আমাদের এইখানে কর্মসূচিতে আবার অব্যাহত রাখছি। আমরা সবকিছু করার পর তারপর 1.5 মাস অপেক্ষা করে তারপর আমরা এখানে মানববন্ধন আসছি। তবু আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা করছি না, আমরা সুন্দর মতো দাঁড়িয়ে এখানে আমাদের দাবি আদায়ের জন্য মানববন্ধন করছি। এই বিষয়ে দ্রুতই প্রতিকার দাবি করেন তারা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে পোশাক ও ঔষধজাত পণ্য নিতে ব্রাজিলকে অনুরোধ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ওবায়দুল হক মারুফকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আফরিন পপি। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় দলের আমির সহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। সাক্ষাৎ শেষে জামায়াত ইসলামী ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাদের আগ্রহের কথা জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। The Brazilian embassy, we have agriculture, we have pharmaceuticals, we have education, we have culture, and all of this is already on the move. Okay, our bilateral relationship is in very good shape. দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছেন জামায়াত। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এই সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে, সেগুলো আরও কীভাবে বেশি করে রপ্তানি করা যায়। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। এ সময় বিএনপির সঙ্গে তার দলের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন নায়েবে আমির। জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। এদিকে মাদারীপুরে জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার কর্মী সম্মেলনে যোগ দিয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা বলবো, আপনি নির্বাচন একটা রোডম্যাপ ঘোষণা করুন। সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজন করলে সব রাজনৈতিক দল একটি করে হলেও আসন পাবে বলে মনে করেন গোলাম পরওয়ার। আফরিন পপি, মোহনা সংবাদ। সরকারি কর্ম কমিশন পিএসসি সদস্য পদে সদ্য নিয়োগ প্রাপ্ত 6 ব্যক্তি নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে এই আদেশ বাতিল করা হয় বলে প্রজ্ঞাপনে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন অধ্যাপক শাহনাজ সরকার, মনির হোসেন, এএফ জগলুল আহমেদ, মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান। পিএসসির নতুন সদস্য হিসেবে এই 6 ব্যক্তিকে 2 জানুয়ারি নিয়োগ দিয়েছিল সরকার।
123 শহরকে পেছনে ফেলে আজও বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এতে অতি ক্ষুদ্র বস্তুকণা মানমাত্রার চেয়ে 35 গুণ বেশি। গত 2 বছরে বায়ু দূষণ 26 ভাগেরও বেশি বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। দূষণ কমাতে সবুজায়ন ও জলাশয় সৃষ্টির তাগিদও দেন তারা। আর চিকিৎসকরা বলছেন, বাতাসের ভারী ধাতু ও সূক্ষ্ম বস্তুকণা শ্বাসকষ্ট, স্নায়ুজনিত সমস্যা ও ক্যান্সার ঝুঁকি বাড়াচ্ছে। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। বেঁচে থাকার জন্য ঢাকাবাসী দৈনিক যেই 2000 লিটার বাতাস গ্রহণ করছেন তার পুরোটাই দূষিত। বায়ু দূষণের জন্য ইটভাটা 56%, যানবাহনের ধোঁয়া 28% এবং সড়ক ও মাটি থেকে সৃষ্ট ধুলা 16% দায়ী। ধুলাবালির কারণে আমরা তো চলতেই পারতাছি না, আমাকে চলাফেরা খুবই কষ্ট হইতেছে। ধুলাবালি থাকলে তো শ্বাসকষ্টটা আটকে, ধুলাবালির কারণে আমার সমস্যা হয়। ধুলাবালি অবস্থা আমাদের সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, বসত বাড়িতে ধুলাবালি ঢুকে যায়। নাক মুখ জ্বালাপোড়া করা, শ্বাসকষ্ট, অ্যালার্জি সমস্যা, দুর্বলতা, মানসিক অস্থিরতা, চর্মরোগ ও ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। স্বাস্থ্য যুগের মধ্যে আমাদের যেটা বলি যে লাং ক্যান্সার, সিওপিডি, নিউমোনিয়া, অ্যাজমা, তারপরে ডিপিএলডি একটা ডিজিজ আছে, ডিপিএলডি আর কিছু ডিজিজ আছে। ডিপিএলডির মধ্যে অকুপেশনের সাথে এই যে ডাস্টগুলি নিচ্ছে, নেওয়ার ফলে তারপর তাদের দেখা যাচ্ছে ফুসফুসে এক ধরনের চেঞ্জ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা সাময়িকী ল্যান্সেটের প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের প্রতি 6টি মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী বায়ু দূষণ। আর বাংলাদেশের ক্ষেত্রে প্রতি 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু হচ্ছে বায়ু, পানি ও মাটির দূষণে। রাস্তার ধারে যদি আমরা সঠিক গাছটা যদি লাগাইতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে বায়ু দূষণ কিন্তু অনেকাংশে কমাইতে পারি। জলাশয়ের তো অনেক রোল প্লে করে। গত 1 দশকে বাতাসের মান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হলেও প্রত্যাশিত ফল আসেনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চলমান বিচার ও পুলিশ সংস্কার প্রক্রিয়ায় নিয়োগ, পদোন্নতিতে আমূল পরিবর্তন দেখতে চান সংশ্লিষ্টরা। যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করতে প্রয়োজন সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন, যা দলীয় সরকারের আমলে স্বাধীনতার 54 বছরেও সম্ভব হয়নি। আর সংবিধান সংস্কারকে অর্থবহ করতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো বিকল্প নেই বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ইমার আসাদের বিশেষ প্রতিবেদন। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। বিগত 2009 সালে ক্ষমতায় বসার পর চলতি বছরের আগস্ট পর্যন্ত এই প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। সরকার কমিশন গঠনের পর প্রতিবেদন প্রকাশের আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে কমিশন প্রধান জানিয়েছেন, প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের হার 75% থেকে নামিয়ে আনা হবে 50-এ। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার নিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো গঠন করা হতে পারে আলাদা 2টি কমিশন। কিন্তু বিসিএস ক্যাডারের স্বৈরাচারী শাসনামলে সবচেয়ে সমালোচিত হয়েছে পুলিশ বাহিনী। আন্দোলন দমনে বাহিনীটিকে দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করে ফ্যাসিস্ট সরকার। বাহিনীর সদস্যদের আবাসন সুবিধা সময়োপযোগী করা ছাড়াও নিয়োগ ও পদোন্নতি সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। তা এসপিরা যখন প্রমোশন পেয়ে এডিশনাল এসপি হয় তখন কিন্তু সে 6 গ্রেডে চলে যায়। আর আমরা ইন্সপেক্টরতে যখন এসপি হব তখন কিন্তু আমাদের 9ম গ্রেড থেকে 9ম গ্রেডই। তো এই যে একটা বৈষম্য, এটা দূর করা খুবই দরকার। ডিপার্টমেন্টাল এএসপি নাই, একটাও নাই, অথচ ডিপার্টমেন্টাল ওসির সংখ্যা অনেক। আমরা চাই যে এই বাহিনীর মধ্যে একটা সমন্বয় থাকে, বৈষম্য যেন বাহিনীতে না থাকে, তাহলে এই বাহিনী স্মুথলি তারা কাজ করতে পারবে, জনগণের দ্বার ঘুরে পৌঁছে দেবে। বিচার বিভাগে স্বচ্ছতা আনতে প্রথমে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতাদার আহমেদ। বিচারক নিয়োগে আপনাকে স্বচ্ছতা আনতে হবে এবং বিচারক নিয়োগ বিষয়ে একটি আইন, যেটা আমাদের সংবিধানে বলে দেওয়া আছে, যে আইনের কথা বলে দেওয়া আছে, কিন্তু সেই আইন কিন্তু অদ্যাবধি প্রণীত হয়নি। উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। যখন যে দল ক্ষমতাশীল, রাজনৈতিক দলের অভিলাষ বা রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী বা তারা যে সকল ব্যক্তিকে পছন্দ করেন তাদের পছন্দের ব্যক্তি নিয়োগ লাভ করছেন। এখন অধস্তন আদালতের বিচারকদের চেয়ে নিম্নতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা যদি উচ্চ আদালতের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, সেক্ষেত্রে তো ধরেন উচ্চ আদালতের যে সুপারিনটেনশন কন্ট্রোল অর্থাৎ ছিল তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ,
বলে কোনো কিছু কিন্তু থাকবে না। সংবিধান সংশোধন বা পুনর্লেখনের ক্ষেত্রে রাজনৈতিক দলের মতামত ছাড়া সংস্কার ফলপ্রসূ হবে না বলেও মত দিলেন এ আইনজ্ঞ। ইতিপূর্বে আমাদের দেশে অনেক অন্তর্বর্তী সরকার এসেছে, তারাও দেখলাম যে অনেক সংস্কার করেছিল। পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতাসীন হওয়ার পরে তারা তাদের সে সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেনি। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত যে কতটুকু সংস্কার প্রয়োজন এবং কতটুকু সংস্কার তারা অনুমোদন করবেন। বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করাই বড় সংস্কার বলেও মন্তব্য করেন ইকতেদার আহমেদ। বিচারকরা সরকার কর্তৃক প্রভাবিত হবেন কেন? MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জান্নাতুল ফেরদৌস নামে এক নারীর সম্পদ লুটের জন্য মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ উঠেছে সাবেক ডিবি প্রধান হারুন ও তার সোর্সের বিরুদ্ধে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কথা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় জান্নাতুল ফেরদৌস জানান, হারুন ও তার সহযোগীরা 2 কোটি টাকা দাবি করে। টাকা না দেয়ায় পল্টন থানায় মিথ্যা মামলা দিয়ে তার পরিবারকে হয়রানি করা হয়। মিথ্যা মামলা প্রত্যাহারে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ডিবি হারুন আমাকে তার অফিসে নিয়ে ঢাকায় নিয়ে বলল, 2 কোটি টাকা তুমি আমাকে দাও, আর না হলে তুমি আসামি হও। তা আমি অলরেডি আসামি হয়ে আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি জেল খেটে আসছি। কালকেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে তারা, আমি যেন এই সাংবাদিক সম্মেলন না করতে পারি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন বাতিলকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 63 আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়। দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার। জামিনের আদেশের পর আইনজীবীদের একাংশ নিহত সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। নিজেদের সবশেষ ডিভাইস C75 নিয়ে ব্যতিক্রমী ক্যাম্পেইন করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। সাহিত্য ও পানি বিরোধী পারফরমেন্সের অভিজ্ঞতা সরাসরি দেখানোর জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস BUP-তে ক্যাম্পেইন আয়োজন করা হয়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ডিভাইসটির পারফরমেন্স নিয়ে আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝেও। দেশের বাইরের খবর, ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। টানা 6 দিন ধরে দাবানলে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। প্যালিসিওয়েডসে দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নি নির্বাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এই দাবানল ব্রেন্টউড এবং ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার বাতাসের গতি ঘন্টায় 110 কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। এবার PSL-এ পেশওয়ার জালমির হয়ে ডাক পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। এছাড়া বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়া লিটন দাসও দল পেয়েছেন। তাকে কিনেছে করাচি কিংস। আর লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। দুজনই সিলভার ক্যাটাগরিতে আর গোল্ড ক্যাটাগরিতে থেকে দল পেয়েছেন রানা। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা মোস্তাফিজ ও সাকিবকে প্রথম ডাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শোনাবগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রতিবেশীর সঙ্গে বিদ্বেষ কারোর জন্যই ভালো হবে না, সীমান্ত ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান। দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব। জুলাই গণহত্যায় জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। রাজুক পূর্বাচলে প্লট দুর্নীতির দায়ে হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে 6 মামলা। দুদিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অনশন তুলে নিল জগন্নাথ শিক্ষার্থীরা। চাকরি ফিরে পাওয়ার দাবিতে ফের আন্দোলনে ট্রেনি সাব ইন্সপেক্টররা। এবং 123 শহরকে পেছনে ফেলে আজও বায়ু দূষণের শীর্ষে ঢাকা। সূক্ষ্ম বস্তুকণা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, সবুজায়ন ও জলাশয় বাড়ানোর তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।